আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগত। বাংলাদেশে এই প্রথম বইয়ের সাথে শিক্ষক ফ্রি। আমাদের বইয়ের প্রত্যেকটি পেজে তুমি পেয়ে যাচ্ছ কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তুমি সরাসরি চলে যাবে আমাদের ভিডিও দেখে যেটা বুঝবে না সেটা বুঝে ফেলতে পারবে। সো তোমরা দেরি না করে তোমার নিকটস্থ লাইব্রেরি থেকে টেকনিক ইজ এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের সমন্বয়ে রচিত ইজি কেমিস্ট্রি বইটি অতি দ্রুত কিনে ফেলো। আর তোমরা চাইলে টেকনিক ইজ এডুকেশনের পেজ থেকে সরাসরি অনলাইনে অর্ডারের মাধ্যমে বইটি কিনে ফেলতে পারবে। সো আমরা দেরি না করে চলো আর একটা সৃজনশীল আমরা সলভ করে ফেলি। দেখো এখানে আমাদের একটা প্রশ্ন আছে, 9 নম্বর প্রশ্নটা আমরা সলভ করতেছি। 9 নম্বর প্রশ্নে কি বলা আছে, আমাদের দুইটা যৌগ দেওয়া আছে এ এবং হচ্ছে বি। এই যৌগের ক্ষেত্রে বলা আছে CnH2n+1 তার সঙ্গে OH, তার মানে আমরা বুঝতেই পারতেছি এটা একটা অ্যালকোহলের সাধারণ সংকেত। সো এটা একটা অ্যালকোহল, যেহেতু আমাদেরকে n এর মান এখানে দেওয়া আছে, সো আমরা বলতেই পারতেছি এটা একটা লরাইল অ্যালকোহল। কি অ্যালকোহল বলো তো? লরাইল অ্যালকোহল, অর্থাৎ n এর মান কত দেওয়া আছে? 12। তাহলে দেখো বি যৌগটা আমাদেরকে বলছে CnH2n, অর্থাৎ এটি একটা অ্যালকিন। তাহলে দেখো এখানে n এর মান দেওয়া আছে 2, অর্থাৎ আমরা বুঝতেই পারতেছি এটা একটা অ্যালকিন, 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন যার নাম হচ্ছে এথিন। ওকে, তাহলে এখন আসো আমাদেরকে কি বলা হয়েছে? কণার গতিতত্ত্ব, তাই না? কণার গতিতত্ত্ব কাকে বলে? তাহলে দেখো কণার গতিতত্ত্ব মূলত যে তত্ত্বের মাধ্যমে আমরা কি করি বলতো, পদার্থের কণাসমূহ মানে কঠিন, তরল বা গ্যাসীয়, ঠিক আছে, অবস্থায় গতিশীল থাকে তা জানা যায়, তাকে মূলত আমরা কি বলি বলতো? তাকে মূলত আমরা কণার গতিতত্ত্ব বলে থাকি। আশা করি এগুলো জিনিস আমরা বুঝতে পারি বা বুঝি, এগুলো নিয়ে আমাদের আসলে আলোচনা না করলেও চলবে। চলো আমরা এখন খ নাম্বার প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করি। বলছে সিলভারকে মুদ্রা ধাতু কেন বলা হয়? আসলে পর্যায় সারণীর গ্রুপ নাম্বার 11 এর 4টি মৌল, এই 4টা মৌলের মধ্যে মাত্র 3টা মৌল আছে যাদেরকে আমরা মুদ্রা ধাতু বলে থাকি। সিলভার, সিলভার, কপার আর একটা হচ্ছে গোল্ড। কপার, সিলভার, গোল্ড, 3টা। তাহলে দেখো কপার, সিলভার এবং কি বলতো গোল্ড, এই 3টি মৌলকে আমরা বলে থাকি কি বলতো? বলে থাকি মুদ্রা ধাতু। কেন? কারণ পূর্বে এই 3টি ধাতু দ্বারা মূলত কি তৈরি করা হতো? টাকা তৈরি করা হতো, ঠিক আছে, যার কারণে এদেরকে আমরা আসলে মুদ্রা ধাতু বলে থাকি। আশা করি তোমরা এগুলা বুঝতে পেরেছো। চলো মূলত আমাদেরকে সলভ করতে হবে গ নাম্বার এবং ঘ নাম্বার প্রশ্নটা। বলছে উদ্দীপকের এ যৌগটি থেকে ডিটারজেন্ট প্রস্তুতি সমীকরণ সহ বর্ণনা করো। যদিও আমি আগেই বলে নিচ্ছি এটা 12 নম্বর অধ্যায় থেকে করা হয়েছে, মূলত প্রশ্নটা 12 নম্বর অধ্যায় মিক্সড আছে। তাহলে দেখো আমাকে আগে খুঁজে বের করতে হবে এই যৌগটা কি এবং এই যৌগ থেকে কিভাবে ডিটারজেন্ট প্রস্তুত করা যায় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। চলো আমরা একটু দেখব। তাহলে দেখো আমাদের মূলত গ নাম্বার প্রশ্নে বলা আছে এ যৌগটা দেওয়া ছিল, এই যৌগের ক্ষেত্রে কি বলা ছিল? CnH2n+1 এবং তার সঙ্গে কি বলতো? OH, যেখানে n ইকুয়াল কত বলা ছিল বলতো? 12। তাহলে আমরা বুঝতেই পারতেছি এটা 12 কার্বন বিশিষ্ট একটা কি বলতো? অ্যালকোহল। তাহলে দেখো C12, C কি বলতো? 12, তার সঙ্গে কি বলতো? তাহলে এখানে আমরা বলতে পারবো C2 × 12 প্লাস হচ্ছে 1, হ্যাঁ, প্লাস 1, তার সঙ্গে কি বলতো? OH। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি C12H25 এবং তার সঙ্গে OH, যে যৌগটার নাম হচ্ছে লরাইল অ্যালকোহল। নাম কি বলতো? লরাইল অ্যালকোহল। ওকে, হ্যাঁ, এখন তাহলে আমাকে কি বলছে যে এখান থেকে ডিটারজেন্ট প্রস্তুত সম্ভব কিনা? তাহলে অ্যান্সার হবে হ্যাঁ, আসলে লরাইল অ্যালকোহল থেকে আমরা কিন্তু কি তৈরি করতে পারি? ডিটারজেন্ট তৈরি করতে পারি। কিভাবে? এটার জন্য আমাদেরকে 2টা ধাপ অতিক্রম করতে হবে। প্রথমে আমরা যদি এই লরাইল অ্যালকোহলকে একটা সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করি, তাহলে সেখান থেকে আমরা লরাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন হয় এবং তার সঙ্গে সামান্য পরিমাণ পানি উৎপন্ন হয়। চলো প্রথম ধাপের বিক্রিয়াটা আমরা দেখে ফেলি। তাহলে 1 নম্বরে কি বলা হয়েছে? দেখো আমাদের অ্যালকোহলটা আমরা নিব, অ্যালকোহলটা কত কার্বন বিশিষ্ট ছিল ভাইয়া? 12 কার্বন বিশিষ্ট। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি C12H25 এবং তার সঙ্গে কি বলতো? OH। তো এইটাকে আমরা কি করব? জাস্ট একটা সালফিউরিক অ্যাসিড সহযোগে বিক্রিয়া করব, H2SO4, এটার নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। দেখো এখান থেকে বিক্রিয়াটা বোঝা একেবারে ইজি। এই সালফিউরিক অ্যাসিডটাকে আমরা চাইলে কি লিখতে পারতাম বলতো? H এবং HSO4। বলতো এটা লেখা যায় কি না? হ্যাঁ, এটা কিন্তু লেখা যায়। এবং দেখো আমাদের এখানে অ্যালকোহলের মধ্যে কোন গ্রুপটা আছে বলতো ভাইয়া? অ্যালকোহলের মধ্যে আমাদের OH গ্রুপটা আছে
এই ওএইচটা মূলত এই পানির মানে এইচ এর সঙ্গে যুক্ত হয়ে এখানে কি তৈরি হবে বলতো H2O তৈরি হবে। কি তৈরি হবে? H2O। তাহলে দেখো এই যে হাইড্রোজেনের তার একটা হাত ফাঁকা হয়ে যাবে, তাহলে এই হাতে গিয়ে কে যুক্ত হবে বলতো ভাইয়া? এই হাতে গিয়ে যুক্ত হবে মূলত আমাদের এই যে HSO4। তাহলে এই যৌগটা আমরা কি পাবো এখান থেকে? আমরা এখান থেকে পাবো C12H25HSO4। দেখো আমরা কিন্তু যৌগটা এইটা পাবো। দেখো এতটুকু আশা করি আমরা সকলে বুঝছি। কিন্তু এখন দেখো এইটাকে আমরা যেহেতু আরেকটা হাইড্রোজেন আছে, সো এইটাকে কিন্তু আমরা চাইলে আবার এইভাবে লিখতে পারি। HSO4 না লিখে আমরা কি করব বলতো? আমরা মূলত এখানে একটা হাইড্রোজেন সংখ্যা বাড়াই দিতে পারি, অর্থাৎ 26, তার সঙ্গে কি বলতো SO4, তার সঙ্গে আমরা কি দিতে পারি? SO4। তাহলে দেখো এই যৌগটার নাম হচ্ছে লরাইল হাইড্রোজেন সালফেট। লরাইল, আচ্ছা লরাইল, তাই না? লরাইল হাইড্রোজেন সালফেট, হাইড্রোজেন সালফেট। ওকে, তাহলে দেখো এই যে লরাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন হলো। এখন এই লরাইল হাইড্রোজেন সালফেটকে যদি আমরা কি করি বলতো? আবার যদি একটা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করি, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করি, তাহলে সেখান থেকে মূলত আমাদের সোডিয়াম লরাইল সালফেট উৎপন্ন হয়, যেটাকে আমরা মূলত ডিটারজেন্ট বলে থাকি। তাহলে দ্বিতীয় ধাপে আমরা কি করব? এই যে সোডিয়াম লরাইল হাইড্রোজেন লরাইল সালফেট যেটা উৎপন্ন হয়েছে সেটাকে আমরা নিয়ে আসব। নিয়ে আসার পরে তাহলে কি করব? ক্ষারের সঙ্গে বিক্রিয়া করব। তার মানে C12H26SO4, এটাকে আমরা একটা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করব, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটাকে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করলে কি হবে? দেখো বিক্রিয়াটা একেবারে সহজ। আমরা কি করব? এখান থেকে একটা হাইড্রোজেনকে আমরা বের করব আর এখানে সোডিয়ামকে প্রবেশ করাবো। ঠিক আছে? তাহলে দেখো একটা হাইড্রোজেন বের হলে সেই হাইড্রোজেনটা মূলত এই OH এর সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি হবে? পানি তৈরি হবে। এবং তার সঙ্গে আমরা কি পাবো বলতো? C12H25SO4 এবং তার সঙ্গে সোডিয়াম। তাহলে এটাকে আমরা তখন নাম কি বলবো বলতো? সোডিয়াম লরাইল সালফেট। সোডিয়াম লরাইল সালফেট। এই সোডিয়াম লরাইল সালফেটটাই হচ্ছে মূলত আমাদের কি বলতো? আমাদের কিন্তু একটা ডিটারজেন্ট। তার মানে দেখো আমরা কিন্তু আসলে এই যৌগ থেকে ডিটারজেন্ট প্রস্তুত করতে পারি, অর্থাৎ পরিষ্কারক দ্রব্য ডিটারজেন্ট কিন্তু তৈরি করা সম্ভব। আশা করি আমরা বিক্রিয়াটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। যারা আসলে সমস্যায় ছিলে, আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমরা উপকৃত হয়েছো। চলো আমরা আসলে ঘ নাম্বার প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি। ঘ নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলছে? ওকে, ঘ নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখার চেষ্টা করব। ঘ নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলা হয়েছে? বলছে উদ্দীপকের বিযৌগ হতে ক্লোরোমিথেন, দেখো ক্লোরোমিথেন বা মিথাইল ক্লোরাইড, এটা কিন্তু ক্লোরোমিথেন যে কথা মাথায় রাখবা সবাই, ক্লোরোমিথেন যে কথা, মিথাইল ক্লোরাইড কিন্তু একই কথা, মিথাইল ক্লোরাইড। তার মানে আমাকে আসলে কি তৈরি করতে হবে বলতো ভাইয়া? আসলে আমাকে তৈরি করতে হবে CH3Cl। কি তৈরি করতে হবে বলতো? CH3Cl। এটাকে আমরা বলি ক্লোরোমিথেন অথবা মিথাইল ক্লোরাইড। তার মানে এটা আমাকে প্রস্তুত করতে বলছে। বলছে যে উদ্দীপকের বিযৌগ হতে ক্লোরোমিথেন প্রস্তুত সম্ভব কিনা রাসায়নিক সমীকরণ সহ বিশ্লেষণ করো। তাহলে বিযৌগটা আমাকে কি বলছে বলতো? বিযৌগটা CnH2SN, অর্থাৎ 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন। তাহলে এখন আসো আমরা 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন সেখান থেকে যে আমরা ক্লোরোমিথেন তৈরি করতে পারি সেটা একটু আমরা দেখে আসি। ওকে, তাহলে ঘ নাম্বার প্রশ্ন দেখো আমাদের বলা ছিল কি বিযৌগ যেটা CnH2SN। ওকে, এখানে n এর মানটা কি দেওয়া ছিল বলতো ভাইয়া? n এর মান হচ্ছে 2। তাহলে এখন আমরা কি করব বলতো? এই যৌগটা আসলে কি বলতো? C2H4, তাই না? তার মানে এটা একটা অ্যালকিন যার নাম হচ্ছে ইথিন। তাহলে দেখো প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, এই ইথিন থেকে অ্যালকোহল প্রস্তুত করতে হবে। দেখো এখন এটা 2 কার্বন বিশিষ্ট, আমার কিন্তু অ্যালকেন তৈরি করতে হবে 1 কার্বন বিশিষ্ট। ঠিক আছে? তাহলে দেখো এটা প্রসেসটা আমি একটু বলে দিচ্ছি। প্রথমে আমরা এই অ্যালকেন থেকে একটা 1 কার্বন বিশিষ্ট অ্যালকেনে যাব। সেই অ্যালকেনটাকে অর্থাৎ মিথেনকে আমরা যদি ক্লোরিনেশন করি, সেখান থেকে আমরা মূলত ক্লোরোমিথেন পেয়ে যাব। ওকে, তাহলে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, দেখো আমরা অ্যালকিনের ক্রিয়া বিক্রিয়ার সময় পড়ে আসছিলাম, অ্যালকিন আসলে পানি সংযোজন বিক্রিয়া দেয়। পানি সংযোজন বিক্রিয়ার মাধ্যমে আমাদের কি উৎপন্ন হয় বলতো ভাইয়া? পানি সংযোজন বিক্রিয়ার মাধ্যমে আমাদের অ্যালকোহল উৎপন্ন হয়। তাহলে দেখো আমরা প্রথমে যে কাজটা করব, এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, CH2 ডাবল বন্ড হচ্ছে CH2। তার মানে দেখো এই যৌগটা আমরা এইভাবে লিখতে পারি। এখন এটাকে আমরা কি করব? পানি সংযোজন ঘটাবো, অর্থাৎ H এবং OH। দেখো H এবং OH বলতে এটাকে পানিকে বোঝানো হচ্ছে।
এই বিক্রিয়াটা যদি আমরা কি করি বলতো উচ্চ চাপ এবং উচ্চ তাপ, এবং তুমি যদি মনে করো যে না ভাই আমি উচ্চ চাপ উচ্চ তাপ না লিখে 300 ডিগ্রি সেলসিয়াস এবং 60 এটিএম চাপ দেব, হ্যাঁ তুমি দিতে পারো, সমস্যা নেই। এবং সেই সঙ্গে আমাকে সামান্য পরিমাণ ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়াটা করতে হবে। বিক্রিয়া করলে বিক্রিয়া একেবারে সহজ, জাস্ট দ্বি বন্ধনের একটা বন্ধন ভেঙে দিব, এই কার্বনে একটা হাইড্রোজেনকে যুক্ত করব, এই কার্বনে ওএইচটাকে যুক্ত করব, তার মানে আমরা কি পেয়ে যাব বলতো CH3 বন্ড CH2 বন্ড OH। তার মানে এটার নাম কি বলতো ভাইয়া, এটার নাম হচ্ছে ইথানল। আচ্ছা এখন দেখো যে অ্যালকোহলটা আমরা পাইলাম, এই অ্যালকোহলটাকে আমাদের জাইমান অক্সিজেন সহযোগে জারণ করতে হবে, তাহলে সেখান থেকে আমরা একটা অ্যালডিহাইড পেয়ে যাব। উক্ত অ্যালডিহাইডকে যদি আমরা আবারও একটা জাইমান অক্সিজেন দ্বারা জারণ করি তাহলে আমরা একটা অ্যাসিড পেয়ে যাব, এবং সেই অ্যাসিডকে যদি একটা ক্ষার সহযোগে বিক্রিয়া করা হয় তাহলে একটা জৈব লবণ পাবো, এবং সেই জৈব লবণটাকে আমাদের কি করতে হবে বলতো সোডা লাইম সহযোগে বিক্রিয়া করলে আমরা একটা এক কার্বন বিশিষ্ট অ্যালকেন পেয়ে যাব। ওকে, তাহলে এখন আসো দ্বিতীয় যে ধাপ, দ্বিতীয় ধাপে আমরা কি করব, ওই অ্যালকোহলটাকে নিয়ে আসবো CH3CH2OH, এইটাকে কি করব বলতো জাইমান অক্সিজেন সহযোগে বিক্রিয়া করব। তাহলে এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে কি K2Cr2O7, এবং সেই সঙ্গে আমরা কি ব্যবহার করব বলতো H2SO4। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা দেখো 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড পাবো, অর্থাৎ CH3 বন্ড CHO, এবং সেই সঙ্গে সামান্য পরিমাণ আসলে আমাদের পানি উৎপন্ন হবে। তাহলে এই যৌগটার নাম কি বলতো 2 কার্বন বিশিষ্ট যেহেতু অ্যালডিহাইড, তাই এটার নাম হচ্ছে ইথানেল। তাহলে দেখো যে ইথানেলটা পাইছি, এই ইথানেলকে আমরা কি করব বলতো আরো একবার জারিত করব। তাহলে দেখো CH3 বন্ড CHO, এটাকে আমরা আরো একবার যদি জারিত করি তাহলে সেখান থেকে আমরা কি পাবো বলতো আমরা একটা অ্যাসিড পাবো, অর্থাৎ দেখো এখানে K2Cr2O7, তার সঙ্গে আমাদের কি লাগবে H2SO4। তাহলে এখন লক্ষ্য করো তো এখানে দেখো এইটা 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড, জারণ করলে আমরা কি পাবো 2 কার্বন বিশিষ্ট একটা অ্যাসিড পাবো, অর্থাৎ CH3C ডাবল বন্ড ডাবল OH। তাহলে এটার নাম কি বলতো ইথানোয়িক অ্যাসিড। এই যে ইথানোয়িক অ্যাসিড পাইলাম, এটাকে আমরা একটা কি করব বলতো ক্ষার সহযোগে বিক্রিয়া করব। কেন? কারণ অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়ার মাধ্যমে মূলত আমাদের কি উৎপন্ন হয় লবণ প্লাস পানি। তাহলে জৈব অ্যাসিড থেকে যেহেতু আমরা যে লবণটা পাবো সেটা কি জৈব লবণ, আর জৈব লবণকে সোডা লাইম সহযোগে বিক্রিয়া করা মানে হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, যার মাধ্যমে একটা কার্বন কমে যাবে এবং একটা অ্যালকেন প্রস্তুত হবে। তাহলে চলো আমরা এটাকে একটা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করাই, তাই না? তাহলে দেখো 4 নাম্বার ধাপে আমরা যে কাজটা করব, CH3 বন্ড COOH, এটাকে একটা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করাবো, এবং এই ক্ষারটা কি হবে বলতো আমাদেরকে একটা লবণ তৈরি করে দেবে। কিভাবে? দেখো এই যে সোডিয়ামটা হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করবে, তাহলে তার স্থানটা নিয়ে নেবে। তাহলে দেখো CH3 বন্ড COONA সোডিয়াম ইথানয়েড, এবং তার সঙ্গে কি উৎপন্ন হবে এই যে দেখো H OH কে সরাই দেবে, তাহলে এখান থেকে কি হবে H2O। মানে এটাকে তুমি আরো সহজভাবে মনে রাখতে পারো, দেখো কেউ তোমাকে প্রতিস্থাপন করতেছে, তার মানে তুমি কি তুমি কষ্ট পাবা, আর কষ্ট পেলে কি হয় চোখ দিয়ে পানি পড়ে, তাহলে পানির সংকেত কি H2O। দেখো আমাদের পানি উৎপন্ন হয়ে গেছে। তাহলে এটাকে আমরা কি বলতেছি বলতো সোডিয়াম ইথানয়েড। তাহলে দেখো এই যে সোডিয়াম ইথানয়েড সে কিন্তু একটা কি বলতো লবণ। ওকে, তাহলে যে লবণটা পাইলাম জৈব লবণ, এই লবণটাকে আমরা ডিকার্বক্সিলেশন করব। তাহলে 5 নাম্বার বিক্রিয়া কি হবে বলতো CH3COONA, এটাকে আমরা সোডা লাইম সহযোগে বিক্রিয়া করব। সোডা লাইম মানে কি ভাইয়া সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং সেই সঙ্গে যদি আমরা ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করি, এখানে ক্যালসিয়াম অক্সাইডটা আসলে নিরোধক হিসেবে কাজ করে। নিরোধকটা কি বিক্রিয়া হতে যে 1 মোল পরিমাণ পানি অপসারণ করে। তো দেখো এই বিক্রিয়াটা করতে গেলে আমার একটা ছন্দ মনে পড়ে যায় যে তোমাতেই আমার শুরু তোমাতেই আমার শেষ, শুরু আর শেষ যুক্ত করে দিলে আমাদের কিন্তু খেলাটাও এখানে শেষ। যেমন দেখো এটা হচ্ছে আমাদের শেষের অংশ, তাহলে সবকটা বিক্রিয়ার ক্ষেত্রে মাথায় রাখবা COONA, এটাকে আমরা বাদ দেব। তাহলে এটা ব্যতীত সামনে যতটুকু অংশ থাকবে সেটা হচ্ছে আমাদের প্রথম অংশ, আর এই যে Hটা এটা হচ্ছে আমাদের শেষ অংশ। তাহলে শুরু আর শেষটা আমরা কি করে দিব বলতো যোগ করে দেব। তাহলে দেখো আগে ছিল CH3, এখন হয়ে গেছে কি আরো একটা হাইড্রোজেন যুক্ত হয়ে দেখো CH4। তাহলে এটার নাম কি ভাইয়া মিথেন। তাহলে মিথেন একটা অ্যালকেন, দেখো 1 কার্বন কম বিশিষ্ট আমরা অ্যালকেন পেয়ে গেছি। এরপরে দেখো এই অ্যালকেনের সঙ্গে আমাদের কি উৎপন্ন হবে বলতো, এখানে সোডিয়াম একটা, এখানে একটা, 2টা, এখানে একটা কার্বন আর 3টা আছে অক্সিজেন, তার মানে আমাদের বাই প্রোডাক্ট হিসেবে উৎপন্ন হবে Na2CO3। তাহলে দেখো এই যে মিথেনটা আমরা পাইলাম, এটাকে আমরা কি করব ক্লোরিনেশন করব। তাহলে 6 নাম্বার আমরা কি করব বলতো মিথেনকে আমরা ক্লোরিনেশন করব। তাহলে দেখো CH4 + Cl2, এটাকে আমরা যদি ক্লোরিনেশন করি ইউভি এর উপস্থিতিতে, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব ক্লোরোমিথেন। বিক্রিয়া সহজ, একটা হাইড্রোজেন কমবে একটা ক্লোরিন বাড়বে, তাহলে একটা হাইড্রোজেন যদি কমে তাহলে CH4 ছিল CH3 হবে,
ক্লোরিন একটাও ছিল না, তাহলে একটা ক্লোরিন এখানে দিতে হবে প্লাস, তার মানে এখান থেকে একটা হাইড্রোজেন এসে এখানকার ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে HCl। তাহলে এই যে যৌগটা তোমরা দেখতেছো এটার নাম হচ্ছে ক্লোরোমিথেন। তার মানে আমরা বলতে পারি যে হ্যাঁ, এখান থেকে আসলে ক্লোরোমিথেন প্রস্তুত করা সম্ভব। আশা করি তোমরা বিক্রিয়াটা খুব ইজিলি বুঝতে পেরেছো। তাহলে দেখো মাত্র 6টা ধাপ আমাদেরকে করতে হবে। এই 6টা ধাপ করলে কিন্তু আমরা একটা অ্যালকিন থেকে, 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন থেকে আমরা কিন্তু ক্লোরোমিথেন প্রস্তুত করতে পারি। তাহলে আশা করি তোমরা এই প্রশ্নটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে দেখো, এই জন্যই বলতেছি, দেখো তুমি কিন্তু খুব ইজিলি কিউআর কোড স্ক্যানের মাধ্যমে ভিডিওটা দেখে তোমার পড়াশোনা তুমি কিন্তু বুঝে নিতে পারলে। তাই এখনো বলতেছি, যারা বইটি সংগ্রহ করো নাই, তোমাদের নিকটস্থ লাইব্রেরি থেকে বইটি সংগ্রহ করে ফেলো, অথবা টেকনিক ইজি এডুকেশন থেকে সরাসরি অনলাইনে তুমি বইটি ক্রয় করতে পারো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।